আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ উদ্ভিদের বাহ্যিক গঠন নিয়ে। আর এই অধ্যায়টা কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসের মধ্যে আছে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে ক্লাসটা। আসলে অধ্যায়টার নাম শুনে তোমরা বুঝতে পারছো যে উদ্ভিদের বাহ্যিক গঠন। একটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন আর একটা হচ্ছে বাহ্যিক গঠন। বাহ্যিক শব্দের অর্থ হচ্ছে বাইরের গঠনটা, আর বাহ্যিক গঠনের এখানে আমরা করব উদ্ভিদের মূল নিয়ে, উদ্ভিদের কাণ্ড নিয়ে, রূপান্তরিত মূল এবং রূপান্তরিত কাণ্ড। তার আগে তোমরা একটা জিনিস জানা ভালো যে রূপান্তরিত শব্দটার অর্থ কি, রূপান্তর শব্দটার অর্থ কি। রূপান্তর মানে হচ্ছে ট্রান্সফর্ম, কোনো কিছু পরিবর্তন হওয়াটা, অর্থাৎ যেই রূপ থেকে ভিন্ন রূপে যাওয়াটাই হচ্ছে কি রূপান্তর। আর এখানে আমরা করব যে রূপান্তরিত মূল এবং রূপান্তরিত কাণ্ড। সাধারণত উদ্ভিদ বলতে তো গাছ, তোমরা তো গাছের মূল দেখছো নিশ্চয়ই। মূলটা হচ্ছে শিকড়, তাই না? যে একটা উদ্ভিদ যদি তোমরা টেনে তুলে ফেলো, যে কোথাও থেকে টেনে তুললা, তোর পরে দেখলা যে নিচের দিক থেকে উদ্ভিদের মূলটা থাকে। আর এই মূলটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে মূলটা রূপান্তরিত হয়ে যায়। তো রূপান্তরের উপর ভিত্তি করে অনেক ধরনের আছে। এই রূপান্তরের উপর ভিত্তি করে এখানে সাধারণত উদ্ভিদের মূলকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি 4 ভাগ? একটা বলছে মূলাকৃতি মূল, অর্থাৎ মূলাকৃতি তো বুঝতে পারতেছে যে মূলার আকৃতি। তারপর হচ্ছে গাজর আকৃতি মূল, তারপর হচ্ছে শালগম আকৃতি মূল, এবং হচ্ছে কন্দাকৃতি মূল। তো প্রথমে মূলাকৃতি মূল নিয়ে বলি। যে মূলের আকৃতি মূলার মতো, অর্থাৎ কিছু কিছু মূল আছে যেগুলো খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে যায়। স্ফীত শব্দটা এই অধ্যায়ে বারবার আছে, যে স্ফীত। স্ফীত শব্দ হচ্ছে আসলে কিন্তু মোটা হয়ে যাওয়া। কোনো কিছু স্ফীত হওয়া মানে হচ্ছে খাদ্য সঞ্চয় করে এই জিনিসটা মোটা হয়ে যাওয়া। আর মূলাকৃতি মূলের হচ্ছে, মূলা তো তোমরা দেখছো নিশ্চয়ই, মূলা কেমন জানো। মূলা হচ্ছে উপর অংশটি একটু চিকন, মাঝখানে মোটা হয়ে আবার চিকন হয়ে আসছে। অর্থাৎ কিছু কিছু মূল এমন যে মূলগুলার আকৃতি মূলার মতো, সেগুলোই হচ্ছে মূলাকৃতি মূল। একই রকম ভাবে গাজর আকৃতি মূল। গাজর আকৃতি মূল কেমন? গাজর তো অনেকেই খায়, তোমরাও খাও, আমিও খাই, অনেক ফেভারিট একটা খাবার হয়তো অনেকের। গাজর আকৃতি মূল, গাজর আকৃতি মূলটা কেমন? গাজর আকৃতির মূল হচ্ছে, গাজর কিন্তু মূলার মতো না। মূলা যেরকম প্রথমে একটু চিকন ছিল, মাঝখানে মোটা হয়ে আবার চিকন, গাজর কিন্তু এমন না। গাজর কিন্তু উপর অংশটা মোটা, মোটা হয়ে ক্রমশ নিচের দিকে চিকন হয়ে আসছে। এটা হচ্ছে গাজর আকৃতি মূল। এভাবে শালগম আকৃতি মূল, শালগম গোল, নিচে থেকে একটু চিকন অংশ বের হয়েছে। কন্দ আকৃতি মূল, কন্দটা হচ্ছে আসলে গাছের গুড়ি। কন্দের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। যেমন মূলার একটা আকার ছিল, তারপর গাজরের একটা আকার ছিল, শালগমের একটা আকার ছিল, কিন্তু কন্দ আকৃতির মধ্যে এমন নির্দিষ্ট কোনো আকার নেই। কন্দ যে কোনো রকমের হতে পারে, হয়তো মোটা হয়ে আবার চিকন, আবার চিকন আবার মোটা, এরকম। অর্থাৎ এই 4 রকমের মূল আমরা বিভিন্ন ধরনের রূপান্তরিত মূলের মধ্যে দেখতে পাই। এখন রূপান্তরিত মূল, এগুলো হচ্ছে রূপান্তরিত মূলের প্রধান মূল। কিন্তু রূপান্তরিত মূলের আবার কিছু অস্থানিক মূলও আছে। অস্থানিক মূল কি? অস্থানিক মূল হচ্ছে যে মূলটা সেটার বাইরেও খাদ্য তৈরির জন্য, তারপর অভিযোজনের জন্য, তারপর উদ্ভিদের বেঁচে থাকার জন্য, অর্থাৎ নিজের উদ্ভিদ একটা উদ্ভিদ টিকে থাকার জন্য। আচ্ছা, রূপান্তরিত আস্থানিক মূলগুলোকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি এই 3 প্রকার? এক হচ্ছে খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা, শরীরবৃত্তীয় কার্যক্রম সম্পাদন। এখন প্রথমটা হচ্ছে খাদ্য সঞ্চয়। খাদ্য সঞ্চয় যান্ত্রিক মূলগুলো সাধারণত আসলে এই মূলগুলো, একটা ছিল প্রধান মূল, প্রথমে যেটা আমরা পড়ছিলাম যে মূলাকৃতি মূল, শালগম আকৃতি মূল, এগুলো ছিল প্রধান মূল। আর এগুলো হচ্ছে অস্থানিক মূল, অর্থাৎ প্রধান মূলকে সহায়তা করার জন্য অস্থানিক মূলের সৃষ্টি হয়। অস্থানিক মূলগুলো কিন্তু উদ্ভিদের প্রধান মূলের উপর অংশ থেকে বের হয়। এই অস্থানিক মূলগুলো কিন্তু আবার অনেক রকমের হয়ে থাকে। কি কি? যেমন কন্দাল আকৃতি মূল, গুচ্ছিত কন্দমূল, নোডুলুস মূল, মাল আকৃতি মূল। এখন গুচ্ছিত কন্দমূলটা হয়তো তোমরা বুঝতে পারছো না যে গুচ্ছিত কন্দমূল। গুচ্ছ মানে হচ্ছে, তো বুঝতে পারছো, গুচ্ছ মানে এক গুচ্ছ। কিছু কিছু সময় দেখা যায় যে অস্থানিক মূলটা একটা নির্দিষ্ট অংশ থেকে এক গুচ্ছ মূলের আবার তৈরি করে, এটাই হচ্ছে গুচ্ছিত মূল। আর একটা হচ্ছে মাল আকৃতি মূল।
অর্থাৎ মালাকৃতি মূলটা সাধারণত কাকরোলে বেশি দেখা যায়। কাকরোল গাছ, তোমরা তো কাকরোল একটা সবজি নিশ্চয়ই চিনো, যে কাকরোল গাছের মধ্যে মালাকৃতি মূলটা দেখা যায়। তাদের যে মূলটা পুঁতির মালা, যেমন যে একটা নির্দিষ্ট অংশ থেকে একটু একটা পুঁতি একটু সুতা, একটা পুঁতি একটু সুতা, সেম একই রকমভাবে মূলটাও এমন যে মালার মতো আকৃতি। যে মূলটার আকৃতি হচ্ছে মালার মতো, সেটাই হচ্ছে গিয়ে মালাকৃতি মূল। তারপরের অংশ হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষা। যান্ত্রিক ভারসাম্য রক্ষা বলতে তোমরা হয়তো তোমাদের একটা ইয়ে হতে পারে যে যান্ত্রিক ভারসাম্যটা কি? যন্ত্র। উদ্ভিদের মধ্যে তো কোনো যন্ত্র নেই, তো যান্ত্রিক ভারসাম্য কি? ভারসাম্য কথাটা নিয়ে আমি এর আগের ক্লাসে বলছিলাম। ভারসাম্য হচ্ছে সেই জিনিসটা, আমাদের মানুষের যেরকম ভারসাম্য আছে সেম একই রকম ভাবে উদ্ভিদেরও ভারসাম্য আছে। যেমন এই যে আমরা দাঁড়াই কিংবা আমরা হাঁটি, আমরা তো পড়ে যাই না। কারণ কেন পড়ি না? আমাদের দেহের একটা নির্দিষ্ট ভারসাম্য আছে। সেম একই রকম ভাবে ধরো একটা চিকন একটা উদ্ভিদ, একটা লতানো একটা উদ্ভিদ সোজা তো আর উঠতে পারবে না। বট গাছ যেরকম উঠে যায়, একটা চিকন একটা লতানো গাছটা তো এভাবে উঠতে পারবে না, তাই না? তো উদ্ভিদের যান্ত্রিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের মূল কাজ করে। তো এই মূলগুলো কি কি? এই মূলগুলো হচ্ছে স্তম্ভমূল, ঠেসমূল, আরোহী মূল। স্তম্ভমূল তোমরা সাধারণত দেখছো যে যারা গ্রামে গেছো, বা গ্রামে না শহরেও আসলে যে নাই তা না, বট গাছের মধ্যে রশির মতো, গাছ থেকে এমন যেন রশির মতো শিকড়ের মতো বের হয়, তাই না? এটা বের হয়ে আবার মাটির নিচে ঢুকে যায়। অর্থাৎ এই রকমের যে মূলগুলা, এগুলো হচ্ছে স্তম্ভমূল। আর ঠেসমূল কিছুদিন আগে যখন আমরা সেন্ট মার্টিন গেছিলাম, তখন তোমরা যারা সেন্ট মার্টিন গেছো তখন নিশ্চয়ই তোমরা দেখছো কিনা জানি না, কেয়া গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঠেসমূল। অর্থাৎ ঠেস মানে হচ্ছে কি, যেটা আঞ্চলিক ভাষা হচ্ছে ধাক্কা, তাই না? যখন আমরা দেখো যে কোনো একটা গাছ যদি পড়ে যেতে চায়, তখন আমরা সেটার মধ্যে কিছু দিয়ে ঠেস দিই, তাই না? যে হয়তো একটা বাঁশ দিয়ে বা কিছু দিয়ে সেটা যেন না পড়ে যায়, একটা আটকে রাখি। সেম এমন কিছু মূল তৈরি হয় যেই মূলগুলো উদ্ভিদের গাছের জন্য ঠেস মূল হিসেবে কাজ করে, অর্থাৎ ঠেস দিয়ে রাখে, গাছটা যেন না পড়ে যায়, এমন হচ্ছে ঠেস মূল। আর হচ্ছে আরোহী মূল। আরোহী মূল হচ্ছে আরোহী শব্দটা তো জানো যে আরোহী মানে হচ্ছে মানে আরোহণ করা। আরোহণ মানে হচ্ছে কি? চলা। অর্থাৎ ধরো একটা লতানো গাছ এখন উপরের দিকে উঠবে, এখন এই অবস্থায় কি করে সে অন্য একটা গাছের উপর দিয়ে, তার মধ্যে ছোট ছোট কতগুলো একটু পর পর একটু মূলের মতো বের হয়, সেটা দিয়ে সে কোন একটা অবলম্বনকে ঘিরে লম্ব হয়ে উপরের দিকে উঠে যায়, সেটা হচ্ছে আরোহী মূল। তারপর হচ্ছে শরীরবৃত্তীয় কাজ, অর্থাৎ শরীরবৃত্তীয় কার্য সাধনের জন্য, আবার কিন্তু শরীরবৃত্তীয় কার্য সাধনের জন্য মূলগুলোর কিন্তু রূপান্তর ঘটে। যেমন কি কি রূপান্তর ঘটে? একটা হচ্ছে পরাশ্রয়ী বা বায়বীয় মূল, পরজীবী বা শোষক মূল, আর হচ্ছে শ্বাসমূল। পরাশ্রয়ী বায়বীয় মূল মূলটা হচ্ছে কি? অনেক সময় দেখবা যে পরাশ্রয়ী কথাটা দ্বারা তোমরা কি বুঝো? পরাশ্রয়ী অর্থাৎ পরের উপর আশ্রিত যে গাছ। ধরো অনেক সময় আমরা দেখি যে একটা গাছের উপর আরেকটা গাছ উঠছে, তাই না? একটা হচ্ছে পরাশ্রয়ী আর একটা হচ্ছে পরজীবী। পরাশ্রয়ী হচ্ছে সে শুধু আশ্রয় গ্রহণ করে কিন্তু খাদ্য গ্রহণ করে না, আর পরজীবী হচ্ছে সে অন্য একটা জীবের উপর টোটাল খাদ্যের উপরে নির্ভরশীল। তো এখান থেকে আমরা মোটামুটি দুইটা জিনিসের পার্থক্য খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে পরাশ্রয়ী মূল হচ্ছে অন্য একটা উদ্ভিদের উপর সে আশ্রয় করে থাকে কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে। আর পরজীবী হচ্ছে কি? পরজীবী হচ্ছে অন্য একটা উদ্ভিদের উপর বা অন্য একটা অবলম্বনের উপর সে টোটাল খাদ্য এবং খাদ্যের জন্য টোটাল সরাসরিভাবে নির্ভরশীল হচ্ছে পরাশ্রয়ী এবং পরজীবী। আর শ্বাসমূল, আরেকটা হচ্ছে শ্বাসমূল হচ্ছে কি? কিছু কিছু তোমরা দেখছো যে সুন্দরবনে বেশিরভাগ উদ্ভিদের শ্বাসমূল থাকে, অর্থাৎ মাটির নিচ থেকে তারা কি করে একটা অস্থায়ী একটা মূল তৈরি করে, যখন যেটা মাটির উপরে অবস্থান করে, তাই না? সুন্দরবনে এরকম আমরা পড়ছি, আমাদের সমাজ বইয়ের মধ্যে পড়ছি যে সুন্দরবনে যখন হয় তখন বেশিরভাগ উদ্ভিদে শ্বাসমূল থাকে। শ্বাসমূল থাকে সুন্দরবনে অনেক গাছের মধ্যে। শ্বাসমূলের কিন্তু অপর নাম হচ্ছে কি? নিউমাটোফোর। আর সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী বৃক্ষের মধ্যেও কিন্তু শ্বাসমূল দেখা যায়। আচ্ছা, সেকেন্ড স্টেপে আমরা করবো কাণ্ড নিয়ে। কাণ্ডটা কি? প্রথমে তো আমরা মূল নিয়ে পড়ছি। উদ্ভিদ মাটির নিচে যে অংশটা থাকে সেটাই হচ্ছে মূল, আর মূলের উপরে যে অংশ, মাটির উপরে যে অংশটা সেটাই হচ্ছে কি? উদ্ভিদের কাণ্ড। তো উদ্ভিদের কাণ্ডগুলা কিন্তু কাণ্ডটা কিন্তু বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে, তাই না?
কাণ্ডটা সাধারণত উদ্ভিদের শাখা প্রশাখা ফুল ফল ধারণ করে। আর অবস্থান ভেদে উদ্ভিদের বেঁচে থাকার তাগিদে কাণ্ডটাও কিন্তু অনেক সময় পরিবর্তন হয়। এই পরিবর্তনটাকে উদ্ভিদের কাণ্ডটাকে তিন ভাগে পরিবর্তন হয়। কি কি পরিবর্তন? একটা হচ্ছে ভূনির্মস্থ পরিবর্তন, একটা হচ্ছে অর্ধবায়বীয়, আর একটা হচ্ছে বায়বীয়। রূপান্তরিত কাণ্ড তিন প্রকার। কি কি? একটা হচ্ছে ভূনির্মস্থ কাণ্ড, একটা হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড, একটা হচ্ছে বায়বীয় কাণ্ড। এখন ভূনির্মস্থ কাণ্ড যেটা, ভূনির্মস্থ কাণ্ডটাও কিন্তু আবার চার ভাগে ভাগ করছে। কি কি? একটা হচ্ছে স্ফীতকাণ্ড, আর একটা হচ্ছে মূলকাণ্ড, আর একটা হচ্ছে গুটিকাণ্ড। মূলকাণ্ডটাকে কিন্তু রাইজোমও বলা হয়। মূলকাণ্ডটাকে কিন্তু রাইজোমও বলা হয়। প্রথমে বলি স্ফীতকাণ্ড নিয়ে। আমি প্রথমে বলছি যে স্ফীত শব্দটা কি। স্ফীত শব্দটা হচ্ছে, স্ফীত বলতে কি বোঝায়? স্ফীত হচ্ছে কোনো কিছু খাটো বা মোটা হয়ে যাওয়া। অর্থাৎ একটা জিনিস হচ্ছে সাধারণত যদি বলতে বোঝায় যে চিকন, চিকনের বিপরীত যেমন মোটা, এরকম কোনো কিছু যখন চ্যাপ্টা হয়ে যায় বা নির্দিষ্ট মোটা হয়ে যায় তখন বলা হয় স্ফীত। তো স্ফীতকাণ্ডটা কি? স্ফীতকন্দ। স্ফীতকন্দ হচ্ছে, স্ফীত শব্দটা নিয়ে আমি আগেও বলছিলাম যে স্ফীত কি। স্ফীত হচ্ছে সাধারণত কোনো কিছু চ্যাপ্টা হয়ে যাওয়া, তাই না? স্ফীতকন্দ সাধারণত কিছু কিছু কন্দ পরিবেশে টিকে থাকার জন্য, অর্থাৎ অনুকূল পরিবেশে টিকে থাকার জন্য কিছু কিছু কন্দ মাটির নিচে অবস্থান করে। পরবর্তীতে এগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে। তো স্ফীত কন্দর উদাহরণ যেমন হচ্ছে আলু। যেমন দেখো তোমরা গোল আলু চিনো। গোল আলুর মধ্যে কিন্তু অনেকদিন যদি গোল আলু ঘরে রেখে দেয় তখন এটার মধ্যে সাধারণত ছোট ছোট সাদা সাদা কি কতগুলো যেন বের হয়, তাই না? তোমরা দেখছো নিশ্চয়ই। এগুলোকে বলা হয় চোখ। আর এই চোখগুলো যদি অনুকূল পরিবেশ পর্যাপ্ত বা আলো বাতাস বা যেরকম আলু গজানোর জন্য যেমন লাইটের প্রয়োজন বা যেরকম এনভায়রনমেন্টের প্রয়োজন, এরকম এনভায়রনমেন্টের মধ্যে এই চোখগুলো যদি তুমি আবার রোপণ করো তখন কিন্তু আবার ওইখান থেকে নতুন আলুর চারা তৈরি হবে, তাই না? আর হচ্ছে রাইজোম। রাইজোম হচ্ছে আসলে যেমন আদা। আদা তো তোমরা চিনোই, আদা হলুদ এগুলো কিন্তু কেমন এটার গঠনটা, আদার গঠন তো তোমরা দেখছোই যে কেমন। এগুলোর মধ্যে আবার মাঝে মাঝে কেমন যেন গিট্টুর মতো হয়ে থাকে, তাই না? প্রত্যেকটা থেকে আবার কিন্তু নতুন, তোমরা যারা আদা গাছ দেখছো বা আদা বা হলুদ তোমরা যারা দেখছো তখন দেখবা যে প্রত্যেকটা অংশের মধ্যে কেমন যেন একটা ডোরা কাটা থাকে। আর প্রত্যেকটা ডোরা থেকে নতুন করে কেমন একটা চুলের মতো করে বের হয়, তাই না? এই অংশগুলো থেকে কিন্তু আবার শিকড় বের হয়। এই জায়গাগুলো যদি তুমি আবার একটা নির্দিষ্ট কোথাও রোপণ করো তখন সেখান থেকে আবার নতুন করে চারা উৎপন্ন হবে। আর হচ্ছে কন্দ। পেঁয়াজ রসুনের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখবা যে পেঁয়াজ বা রসুনের মধ্যে একদম নিচে দিয়ে, পুরো পেঁয়াজটা নিচে দিয়ে একটা ছোট থাকে যে অংশটা আমি কেটে ফেলি, এখানে চুলের মতো একটু থাকে, এখান থেকে চুলের মতো বের হয়, তাই না? ওইটাই হচ্ছে পেঁয়াজের কন্দ। আচ্ছা, এরপর হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড কাকে বলে? নরম কাণ্ডযুক্ত বিরুৎ উদ্ভিদের শাখা প্রশাখা উৎপন্ন হয়। এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। মাটির উপরে বা সামান্য নিচে অবস্থানও করতে পারে এগুলো। এই ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলা হয়। এরা চার প্রকার হতে পারে। কি কি? ধাবক বা রানার, স্টোলন বা বক্র ধাবক, অফসেট এবং ঊর্ধ্বধাবক। প্রথমেই বলি ধাবক নিয়ে। ধাবক হচ্ছে তোমরা যারা থানকুনি তো তোমরা নিশ্চয়ই দেখছো। থানকুনি, এটা কুমিল্লার আঞ্চলিক ভাষায় থানকুনিকে কিন্তু আদা মুরগি বলে। থানকুনির মধ্যে দেখবা যে একটা গাছ একটা জায়গায় উঠলো, একটু পরে একটা শিকড়ের মতো গেল, তারপর ওইখানে আরো একটা গাছ উঠলো, তাই না? এমন অনেকটা এমন। তো এই যে থানকুনির একটা গাছ থেকে আরেকটা একটা চিকন শাখার মতো বের হয়ে আরেক গাছ উঠলো, তাই না? মাঝখানে যে একটা সাহিত্য কাণ্ড, এটাই হচ্ছে ধাবক। তারপর হচ্ছে বক্র ধাবক। বক্র ধাবক হচ্ছে কচু গাছে, কচির লতিতে তোমরা চিনো, তাই না? যে কচু গাছ থেকে লতির মতো একটা অংশ বের হয়, লতির মতো একটা অংশকে লতিয়ে বের হয়। এবং লতি যদি অনেকদিন পর্যন্ত ছেঁড়া না হয় তাহলে দেখবা যে লতির মাথাটা একটু বড় হয়ে এখান থেকে একটা কচু গাছের মতো তৈরি হয়ে যায়, তাই না? তো কচির লতিটাই কিন্তু স্টোলন। তারপর হচ্ছে অফসেট। অফসেট সাধারণত কচুরি পানার মধ্যে দেখা যায়। কচুরি পানা বলতে কচুরি পানা তো চিনোই, তাই না? পুকুরে জন্মায় কিংবা নদীতে অনেক সময় বড় বড় কচুরি পানাগুলো জন্মায়। কচুরি পানার মধ্যে এদের পর্ব মধ্যগুলো সাধারণত ছোট হয়। আর এদের কাণ্ডটা খর্ব আকৃতি হয়। খর্ব মানে হচ্ছে কি? খর্ব মানে হচ্ছে চিকন, খর্ব মানে হচ্ছে খাটো। খর্ব মানে হচ্ছে খাটো আকৃতি হয়।
সাকার বা ঊর্ধ্বধাবক। সাকার নিয়ে একটু বলার আছে। তোমরা কলা কিংবা বাঁশ গাছের মধ্যে সাকারটা বেশি খুব ভালো করে দেখা যায়। যে তোমরা যারা বাঁশ গাছ দেখছো, যে বাঁশের আরেকটা যখন নতুন একটা চারার মতো বের হয়, এটা কিন্তু মাটির নিচ দিয়ে বের হয়। অর্থাৎ প্রথমে একটা চোখের মতো আরেক জায়গায় দিয়ে বের হয়, পরে এক সময় ওই চোখটাই বড় হয়ে ওখান থেকে একটা বাঁশের সৃষ্টি হয় বা কলা গাছের সৃষ্টি হয়। আর যে অংশটার কথা বললাম এটাই হচ্ছে সাকার। আমাদের এরপর পার্টটা হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। বুঝতে পারছো, বায়বীয় রূপান্তরিত কাণ্ড সাধারণত মাটির উপরে অবস্থান করে। এগুলো উদ্ভিদের বংশ বিস্তার, উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে। আবার বায়বীয় রূপান্তরিত কাণ্ডটাও 4 প্রকার হতে পারে। কি কি? ফাইলোক্ল্যাড বা থর্ন বা শাখা কণ্টক, স্টেম টেন্ড্রিল বা শাখাকর্ষী এবং বুলবিল। প্রথমে ফাইলোক্ল্যাড নিয়ে বলি। ফাইলোক্ল্যাডটা হচ্ছে তোমরা নিশ্চয়ই ক্যাকটাস দেখছো, তাই না? ক্যাকটাসটা কেমন, যে উপরের ক্যাকটাসের যে অংশটা দেখো এটা কিন্তু একটা কাণ্ড, আর কাণ্ডের মধ্যে চিকন চিকন, এখানে পাতা নেই, এখানে কিন্তু কাঁটা থাকে, আর ওই অংশটাই, পাতার অংশটাই কাঁটায় পরিণত হয়, আর কাণ্ডটা সবুজ বর্ণ হওয়াতে এই কাণ্ডটা কিন্তু খাদ্য তৈরি করে, যার কারণে যে ক্যাকটাসটা বেঁচে থাকে, তাই না? তারপর অংশটা হচ্ছে শাখাকণ্টক। শাখাকণ্টক হচ্ছে বেল পাতা বা বেল গাছের মধ্যে দেখছো যে একটা ইয়ে থেকে যখন একটা পাতা বের হয়, বা একটা পাতা সাধারণত 3-4টা পাতা থাকে, তার পাতা যেখান থেকে শুরু হয় ওইখানে কিন্তু দুই পাশে 2টা কাঁটা থাকে, এটা হচ্ছে শাখাকণ্টক। এটা হচ্ছে আকর্ষী। আকর্ষীটা কি? আকর্ষী হচ্ছে তোমরা যারা করলা গাছ কিংবা লাউ গাছ দেখছো, দেখবা যে ওইখান থেকে করলা গাছটা যখন চলার সময় বিভিন্ন ধরনের পাশে একটা গাছ কিন্তু কিছু ধরার জন্য সে কিন্তু শাখার মতো কতগুলো সুতার মতো অন্য অংশকে প্যাঁচে রাখে, আর এই প্যাঁচগুলোর মাধ্যমেই সে কিন্তু চলে। আর এই চলগুলোকে কি বলে? এই চলনগুলোকে বলা হয় আকর্ষী। আকর্ষী সাধারণত কোনো কিছু আকর্ষণ করে বা চলার জন্য আকর্ষীগুলো ব্যবহার করা হয়। তারপর আমাদের পরের অংশটা হচ্ছে কি? বুলবিল। বুলবিলটা সাধারণত তোমরা যারা দেখবা যে মেটে আলুর মধ্যে যে লতার মতো হচ্ছে, এর মধ্যে একটা লতার মতো কালো গোল আলুর মতো সৃষ্টি হয়, তাই না? এগুলো মাছ মাংস দিয়ে রান্না করে আলুর মতো, এটাকে গাছ আলুও বলা হয়। তো দেখো এটা কিন্তু প্রচুর পরিমাণে, অর্থাৎ এই খাদ্য সঞ্চয়ের জন্য উদ্ভিদের চলমান অংশের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে যে অংশগুলা, এই টাইপের অংশগুলোকে বলা হয় বুলবিল। আচ্ছা, আমরা রূপান্তরিত মূল পড়লাম, রূপান্তরিত কাণ্ড পড়লাম। এখন রূপান্তরিত শুধু মূল আর কাণ্ড যে রূপান্তরিত হয় তা না, পাতাও কিন্তু রূপান্তরিত হয়। তো আচ্ছা, আসো এখন আমরা জানবো যে পাতা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়। কিছু কিছু ক্ষেত্রে পাতা রূপান্তরিত আকর্ষিত পরিণত হয়। আমি একটু আগে আকর্ষিত কথা বলছি যে করলা গাছ কিংবা লাউ গাছের মধ্যে তোমরা দেখবে যে পাতা থেকে পাতার অংশের মতো একটা চিকন একটা সুতার মতো বের হয়, উপর অংশটা পেঁচানো, যেটা কোনো অবলম্বন পেলেই সেটাকে পেঁচাই, আঁকড়ে ধরে উঠে যায়, তাই না? আকর্ষী শব্দটার মধ্যে কেমন যেন একটা আকর্ষণ ভাব আছে। তো আকর্ষী হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পাতাটাই আকর্ষী হিসেবে কাজ করে। খাদ্য সঞ্চয়, কিছু কিছু ক্ষেত্রে পাতা কিন্তু খাদ্য সঞ্চয় করে, যেমন ঘৃতকুমারীর পাতাগুলো কিন্তু তোমরা দেখবা যে অনেক মোটা হয়, তাই না? পেঁয়াজ পাতা, ঘৃতকুমারী পাতা, এগুলো কিন্তু সাধারণ পাতার মতো না। ঘৃতকুমারী হচ্ছে অ্যালোভেরা, যেটা অ্যালোভেরাটাই হচ্ছে ঘৃতকুমারীর পাতাগুলো কিন্তু অনেক চ্যাপ্টা হয়, তাই না? যে আমরা কিন্তু ঘৃতকুমারী থেকে জেল বের করে অনেক কাজে ব্যবহার করা হয়। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পাতা খাদ্য সঞ্চয় করে রাখে, তাই না? পাতা রূপান্তরিত পাতা, তার মানে দেখো এটা সাধারণ পাতা না। সাধারণ পাতাও খাদ্য তৈরি করে, কিন্তু সাধারণত একটা আম পাতা, জাম পাতা যেরকম পাতলা হয়, ঘৃতকুমারী পাতা কিন্তু তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন, কিন্তু ওই অংশটাও কিন্তু একটা পাতা, অর্থাৎ ঘৃতকুমারী খাদ্য সঞ্চয় করে রাখার ক্ষমতা অনেক বেশি। আবার পতঙ্গ ফাঁদ বলতে কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখছো বা ডিসকভারি চ্যানেলতে দেখছো যে পাতা কলসি পাতার মতো তৈরি হয়, এখানে কোনো কিছু বসলে অটোমেটিক পাতার মুখটা বন্ধ হয়ে যায়, তাই না? অর্থাৎ পতঙ্গ ফাঁদ, বুঝতে পারতেছো, নাম শুনে বোঝা যাচ্ছে যে পতঙ্গ ফাঁদটা কি। পতঙ্গ ফাঁদটা পতঙ্গ ধরার জন্য পাতা একটা ফাঁদ তৈরি করে, এটা হচ্ছে পতঙ্গ ফাঁদ। তার মানে পতঙ্গ ফাঁদটাও কিন্তু এক ধরনের রূপান্তরিত পাতা। বংশ বিস্তারের জন্য কিন্তু অনেক সময় পাতা ব্যবহার করা হয়, যেমন একটা কমন একটা উদাহরণ পাথরকুচি পাতা কিন্তু কোথাও লাগালে দেখবা পাথরকুচি পাতা সাইড থেকেই কিন্তু আবার নতুন গাছের জন্ম হয়, তাই না?
সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে যেটা মনে হয়, পাতা কিন্তু অনেক সময় কাঁটায় পরিণত হয়। যেমন লেবু গাছের যে পাতাটা সেটা অনেক সময় কাঁটায় পরিণত হয়। তো যাই হোক, এই অধ্যায় থেকে তাহলে আমরা কি কি জানলাম? রূপান্তরিত মূলের গঠন, রূপান্তরিত কাণ্ডের গঠন, রূপান্তরিত পত্রের গঠন, তারপর রূপান্তরিত মূল কাণ্ড পাতার গুরুত্ব। আচ্ছা, এখন এই অধ্যায় থেকে তোমাদের সুবিধার জন্য পার্টগুলা বা ভাগগুলা আমি আবার বলছি। কি কি দেখুন, প্রথমে ছিল প্রধান মূল। প্রধান মূলকে 4 ভাগে ভাগ করছে। কি কি? মূলাকৃতি মূল, গাজরাকৃতি মূল, শালগমাকৃতি মূল, কন্দাকৃতি মূল। তারপর হচ্ছে রূপান্তরিত অস্থানিক মূল। রূপান্তরিত অস্থানিক মূলের মধ্যে বলছিলাম কি? কন্দাল মূল, গুচ্ছিত কন্দমূল, নোডুলুস মূল, মালাকৃতি মূল। দ্বিতীয় পার্টটা ছিল যান্ত্রিক ভারসাম্য রক্ষা। যান্ত্রিক ভারসাম্য রক্ষার মধ্যে কি কি ছিল? স্তম্ভমূল, ঠেসমূল, আরোহী মূল। শরীরবৃত্তীয় কার্য সাধনের জন্য যে মূলগুলোর কথা বলছিলাম সেগুলো কি ছিল? বায়ুবীয় মূল, শোষক মূল, শ্বাসমূল। রূপান্তরিত কাণ্ডের মধ্যে কি কি? রূপান্তরিত কাণ্ড কয় প্রকার ছিল? 3 ভাগে, 3 প্রকার। কি কি? ভূনির্মস্থ মূল, অর্ধবায়বীয় এবং বায়বীয়। ভূনির্মস্থর মধ্যেও কিন্তু আবার বিভিন্ন ভাগ ছিল। কি কি ভাগ ছিল? টিউবার, রাইজোম, কন্দ এবং গুটিকন্দ। অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের মধ্যে ছিল কি? ধাবক, বক্রধাবক, অফসেট, সাকার। বায়বীয় রূপান্তরিত কাণ্ডের মধ্যে ছিল ফাইলোক্ল্যাড, থর্ন, স্টেম টেন্ড্রিল, বুলবিল। রূপান্তরিত পাতার কাজের মধ্যে ছিল আকস্মিক, খাদ্য সঞ্চয়, পতঙ্গফাঁদ, প্রজনন, কণ্টকপত্র এবং শল্কপত্র। তো আশা করি তোমরা পুরো লেকচারটা ভালো করে শুনবা এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবা। আর বার্ষিক পরীক্ষা তোমরা জানো যে একটা জিনিস, যে বার্ষিক পরীক্ষার আমাদের যে সিলেবাসটা আছে, বার্ষিক পরীক্ষা আমাদের যে সিলেবাসটা আছে ওই সিলেবাসের কিন্তু প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা লেসন কিন্তু তোমরা আমাদের স্কুলের ইউটিউব চ্যানেলে পাচ্ছ। সো অবশ্যই তোমরা বিষয়গুলো প্র্যাকটিসের মধ্যে রাখবা, নিয়মিত পড়াশোনা করবা। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আল্লাহ আমাদেরকে মহামারী থেকে রক্ষা করবে। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।